আসসালামু আলাইকুম। সবাইকে এই শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের ফাইন্যান্স ব্যাংকিং ক্লাস শুরু করতেছি। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আর্থিক বাজারের আইনগত দিকসমূহ এই অধ্যায় থেকে। আমরা আর্থিক বাজারের বিভিন্ন কার্যাবলীগুলো দেখেছি। তারপরে আমরা দেখেছিলাম আর্থিক বাজারে কারা কারা সেখানে পার্টিসিপেট করে অংশগ্রহণ করে সেসব ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে বা যারা আহ, অংশগ্রহণ করে সেসব প্রতিষ্ঠানে আমরা শুনেছিলাম দেখেছিলাম। আর আজকে আমরা আসলে আলোচনা করবো যে আর্থিক বাজারের শ্রেণীবিভাগ এবং আর্থিক বাজারটা নিয়ন্ত্রণ করে কারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং আইন সমূহের সম্পর্কিত ধারণা যে আর্থিক বাজারে যে আমাদের দেশে যেসব কোম্পানি আইন বা উদ্যোগের আইন যেসব আইনগুলো আছে সেই আইনগুলো নিয়ে আমরা একটা কথা বলার চেষ্টা করবো। আশা করি সবাই ভালো আছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের টপিকে। তো দেখো আমাদের ফাইন্যান্স ব্যাংকিং বিভাগ অধ্যায় 2 এ আর্থিক বাজারের শ্রেণীবিভাগটা আছে। আমাদের আসলে ফার্স্ট আমরা আলোচনা করি আর্থিক বাজারের শ্রেণীবিভাগটা কি। গত ক্লাসে আমরা যেরকম শিখেছিলাম যে আর্থিক বাজারের কার্যবলী শিখেছিলাম এবং আর্থিক বাজারে যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করে সেসব প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা আর্থিক বাজারের শ্রেণীবিভাগ নিয়ে একটু আলোচনা করি। তো দেখো এখানে শ্রেণীবিভাগগুলো হচ্ছে মেয়াদ ভিত্তিক শ্রেণীবিভাগ। যে মেয়াদ ভিত্তিক ডিউরেশনের উপর ডিপেন্ড করে আমরা আর্থিক বাজারে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে এক হচ্ছে মূলধন বাজার, দুই হচ্ছে মুদ্রা বাজার। কি এক হচ্ছে মূলধন বাজার, দুই হচ্ছে মুদ্রা বাজার। এই মূলধন বাজারকে আবার দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ইকুইটি বাজার, একটা হচ্ছে বন্ড বাজার। আমি আস্তে আস্তে ক্লিয়ার করব এক এক করে। তো ফার্স্টে আসলে মূলধন বাজার। এই মূলধন বাজারটা কি? এখন আসলে আমরা স্বল্প কথায় বা সহজ ভাষায় যদি বলতে যাই যে দীর্ঘমেয়াদী যদি আমার কোনো তহবিল সংরক্ষণ করা দরকার পড়ে, ফান্ডের দরকার পড়ে, অর্থ কালেকশনের দরকার পড়ে, আমরা যে দীর্ঘমেয়াদী যেই সব খাতে অর্থগুলো সংগ্রহ করব সেটা যে বাজার থেকে সংগ্রহ করবো সেটা হচ্ছে মূলধন বাজার। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী 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 এখন দীর্ঘমেয়াদী আমরা কি হতে পারে সেটা এখন একটা কোম্পানি যখন তার মূলধন সংগ্রহ করে তখন অবশ্যই সেটা কি দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে যেসব আমরা অর্থ সংগ্রহ করবো সেটা হচ্ছে কি যে বাজার থেকে সংগ্রহ করবো সেটা হচ্ছে মূলধন বাজার। এখন এই মূলধন বাজার থেকে আসলে এখন মূলধন বাজারে কি বলছে দীর্ঘমেয়াদী আমরা বন্ড কিনতে পারি, ঋণপত্র কিনতে পারি, শেয়ার বিক্রি করতে পারি। ঠিক আছে? এসব বিষয় এইসব বিক্রির মাধ্যমে কি করতে পারি আমরা দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করতে পারি। আর এটা কিসের মাধ্যমে করি? আমরা এই মূলধন বাজারের মধ্যে করি। সো এটাই মাথায় রাখবে যে দীর্ঘমেয়াদী যদি কোনো সম্পদ লেনদেন হয় বা আর্থিক বা কোনো বাজার যদি দীর্ঘমেয়াদী কোনো সম্পদের ট্রানজাকশন হয়, লেনদেন হয়, তখন সেটা কি হবে? মূলধন বাজার। এখন এই মূলধন বাজারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইকুইটি বাজার, একটা হচ্ছে বন্ড বাজার। এখন ইকুইটি বাজারটা হচ্ছে শেয়ার, যেখানে যে বাজারে শেয়ার কেনা বেচা হয় সেটা ইকুইটি বাজার। এটা সহজ ভাষায় বলবো শেয়ার। যে বাজারে ইকুইটি বাজার হচ্ছে শেয়ার বাজার। অর্থাৎ কোম্পানিগুলো যখন তাদের শেয়ারগুলো বিভিন্ন কোম্পানিগুলো বাজারে যখন ইস্যু করে বা অ্যানাউন্স করে যে আমি এই কোম্পানির এতগুলো শেয়ার কি বিক্রি করব, ঠিক আছে, তখন সেটা কি বাজারে বিক্রি করে? ইকুইটি বাজারে। ইকুইটি বাজার কিসের আন্ডারে? মূলধন বাজারের আন্ডারে হচ্ছে ইকুইটি বাজার। ইকুইটি বাজার মানে শেয়ার বাজার, এক কথায় ইকুইটি বাজার মানে শেয়ার বাজার। আর বন্ড বাজার হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। ঠিক আছে? দীর্ঘমেয়াদী ঋণ। এই বন্ডের মাধ্যমে ঋণ নেয় বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন ব্যক্তি থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। এখন বন্ড বাজার কিন্তু আমার দুই ধরনের আছে। একটা হচ্ছে সরকারি বন্ড বাজার, আর একটা হচ্ছে প্রাইভেট বা বেসরকারি যেটা বলো সেটা কর্পোরেট। এখন সরকারিটা হচ্ছে সরকার যে বিভিন্ন প্রতি বছরই সরকার বন্ড বিক্রির মাধ্যমে তাদের যে বাজেটের যে ঘাটতি হয় বা বাজেটের যে একটা অ্যামাউন্ট থাকে, ঋণ নেওয়ার একটা অপশন থাকে, সেখান থেকে তারা এই বন্ডের মাধ্যমে ওই সাধারণ মানুষের কাছ থেকে তারা ঋণ নেয়, সরকার ঋণ নেয়। তো সে যখন সরকার যখন ঋণ নেবে সাধারণ মানুষ থেকে, সরকারিভাবে যে বন্ডগুলা ছাড়া হবে বা বিক্রি করবে সেটা হচ্ছে সরকারি বন্ড বাজার আন্ডারে থাকবে। আর কর্পোরেট বন্ড বাজার হচ্ছে কতগুলো ব্যবসায়ী কর্পোরেট প্রতিষ্ঠান, ওরা যখন তাদের নিজের পরস্পরকে সাহায্য করার জন্য যখন তারা এই বন্ডগুলো বিক্রি করে তখন সেটা হবে ওই কর্পোরেট, যে বেসরকারি আর কি। তাহলে মাথায় আনো যে মেয়াদ ভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে প্রথম হচ্ছে মূলধন বাজার। আর মূলধন বাজারটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এখানে স্বল্পমেয়াদী কোনো লেনদেন না, অর্থাৎ যেসব লেনদেনগুলো হবে আর্থিক লেনদেনগুলো সবগুলো মোর দেন 1 ইয়ার্স, মানে 1 বছরের বেশি লেনদেন হবে। তারপর দেখা যাচ্ছে মুদ্রা বাজার। তাহলে মূলধন বাজার যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি মুদ্রা বাজার মানে স্বল্পমেয়াদী। এটা হচ্ছে স্বল্পমেয়াদী স্বল্পমেয়াদী বাজার। তাহলে স্বল্পমেয়াদী কোনগুলো? স্বল্পমেয়াদী হচ্ছে যখন কোনো অর্থ নিব বা ঋণ নিব যেটা 1 বছরের কম সময়ের জন্য হয়,
সেটা হচ্ছে স্বল্পমেয়াদী বাজার। তাহলে এই স্বল্পমেয়াদী যে আমার যে ঘাটতিগুলো আছে, যে আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাই, আমার স্বল্পমেয়াদী কিছু তহবিল সংগ্রহ দরকার, চলতি মূলধনের কিছু দরকার। সেই টাকাগুলো যখন আমি কোনো যে বাজার থেকে সংগ্রহ করবো, সেটা হচ্ছে কি মুদ্রা বাজার। সেটা হচ্ছে মুদ্রা বাজার, মানে এক বছরের কম সময়ে যে অর্থগুলো লেনদেন করা হয় যে বাজারে, সেটা হচ্ছে মুদ্রা বাজার। এখন এই মুদ্রা বাজার কি করতে হবে, সেটা হচ্ছে বিনিময় বিল, যে আমি 3 মাসের চুক্তি করলাম IMF এর সাথে, কি 3 মাস পরে আমি টাকাটা পরিশোধ করব। হতে পারে ট্রেজারি বিল, তারপর হতে পারে বাণিজ্যিক কার্যপত্র, হতে পারে ব্যাংক এর স্বীকৃত বা স্বীকৃতিপত্র, যে ব্যাংক গ্যারান্টি দিল যে 3 মাসের মধ্যে সে টাকাটা পেমেন্ট করবে, এগুলো হতে পারে। তো এই বিনিময় বিল, তারপর হচ্ছে ট্রেজারি বিল, এসব বিষয়ের মাধ্যমে কি মুদ্রা বাজারে অর্থের লেনদেন করা হয়। যে আমি একটা বিজনেস পরিচালনা করতেছি, আমার ইমার্জেন্সি টাকা দরকার পড়ে গেছে, এখন তো আমি দেখা গেছে আমি দীর্ঘমেয়াদী লোন নিতে হলে আমার একটা বেশি ইন্টারেস্ট দিতে হবে, অনেকদিন পর্যন্ত সেটা নিতে হবে, কারণ আমার দীর্ঘমেয়াদী টাকাটা লাগতেছে না। আমি একটা টার্ম পিরিয়ড যদি আমি এটা যদি শেষ করতে পারি, তাহলে আমি পরে টাকা পেয়ে যেতেছি। তাহলে এই ছোট্ট সময়ের জন্য বা এক বছরের কম মেয়াদী যেসব অর্থের লেনদেন করা হয়ে থাকে বা অর্থের দরকার পড়ে, সেই সব কোথায় ট্রানজাকশন হয়, মুদ্রা বাজারে ট্রানজাকশন হয়। আর এই যে আমি যে এখানে দুইটা বাজার নিয়ে কথা বলছি, মেয়াদ ভিত্তিক শ্রেণীবিভাগ, এগুলোই দেখো পরে ভৌগোলিক অবস্থান ভিত্তিক শ্রেণীবিভাগ দুই ধরনের, অভ্যন্তরীণ মুদ্রা বাজার আর হচ্ছে আন্তর্জাতিক বাজার। তাহলে এই মূলধন বাজারটা যখন অভ্যন্তরীণ হবে, মানে দেশের ভিতরে হবে, তখন সেটা কি অভ্যন্তরীণ বাজার। আবার যখন এই মূলধন বাজার মুদ্রা বাজারটা আন্তর্জাতিক ভাবে চলে যাবে, ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যাবে, তখন সেটা হবে কি আন্তর্জাতিক বাজার। তো বুঝা গেছে জিনিস কিন্তু এইটাই। এটাই কি ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে আবার দুই ধরনের। এই দুইটা বাজার যখন দেশের মধ্যে অর্গানাইজ করা হয় বা দেশের বাইরে কারো কোনো পার্টিসিপেট নেওয়া যখন না হয়, তখন সেটা হবে কি অভ্যন্তরীণ। আবার যখন বাইরের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যখন এখানে এসে ইনভেস্ট করতে পারে, শেয়ার বিক্রি করতে পারে, কোম্পানিগুলো আসতে পারে, তখন সেটা কি হচ্ছে আন্তর্জাতিক। এখন এটি আবার কি হবে, তিন আইনগত শ্রেণীবিভাগ কি আছে দুই ধরনের, একটা হচ্ছে আনুষ্ঠানিক বাজার, একটা হচ্ছে অনানুষ্ঠানিক বাজার। মানে আনুষ্ঠানিক তো বুঝো যে কি আমি ঘটা করে সব প্রেস মিডিয়া বা সবাইকে জানাই যে বাজারটা কি করবো, সেটা হচ্ছে কি আনুষ্ঠানিক। আর আমি কাউকে জানাবো না, আমরা আছি 8-10 জন, আমরা 10 জন মিলে একটা বাজার পরিচালনা করবো, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক বাজার। সো মেইনলি কিন্তু মূলধন বাজারের মুদ্রা বাজার, মূলধন হচ্ছে দীর্ঘমেয়াদী আর মুদ্রা হচ্ছে স্বল্পমেয়াদী। সেটাটুকু বুঝো, আশা করি সবাই বুঝতে পারছো। আর বই যেহেতু আছে, তোমরা রিডিং করলে আমার মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আমরা যে নিয়ন্ত্রক সংস্থা, এই যে আমরা বাজারগুলো পরিচালনা করবো বা অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরও তো একজন নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? আর তাদের যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে কি এক একজন এক এক দিকে চলবে, যে যার মতো খুশি হবে লুটপাট করবে। সো তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই চারটা সংস্থা আছে বাংলাদেশে। এক নাম হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক, মাদার অফ অল ব্যাংক, পাবলিক অর প্রাইভেট ব্যাংক এর মাদার ব্যাংক হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। আমাদের বাংলাদেশের যে ব্যাংক, প্রধান ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংক হচ্ছে সকল বাংলাদেশ যতগুলো ব্যাংক আছে সবগুলা কি মা মানে কি করে বাংলাদেশ ব্যাংক সবগুলো ব্যাংককে পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে। কাঠামো, যে কে কি পরিমাণ মূলধন জমা রাখতে হবে একটা ব্যাংক খুলতে গেলে, তারপরে একটা ব্যাংক খুলতে গেলে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে, ঠিক আছে, এইসব বিষয়গুলো এই বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া অন্য কোনো ব্যাংক কোনো সিদ্ধান্ত ডিসিশন নিতে পারবে না, অবশ্যই বাংলাদেশ ব্যাংককে জানাইতে হবে। এবং বাংলাদেশের মুদ্রা নিয়ন্ত্রণ করে এই বাংলাদেশ ব্যাংক। তো এই যে মুদ্রা পিছনে আমরা লেখা দেখি না গভর্নর, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তারপর আছে দেখো দুই, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। এই বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, এদের কাজ হলো যে ব্যাংক ছাড়াও তো অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, আছে না? কি আছে, আইডিএলসি ফাইন্যান্স, তারপর আছে ইউনাইটেড ফাইন্যান্স, তারপরে আছে আরো অনেক এই ধরনের অনেক প্রতিষ্ঠান আছে। ওরা কিন্তু ব্যাংক না, কিন্তু ঋণ প্রদান করে, ডিপোজিট নেয়। ওরা কিন্তু কোনো ব্যাংক না, ওরা ব্যাংক না, ওরা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন। ওরা হচ্ছে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, ওরা হচ্ছে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে ওরাও ওই সব অর্থনৈতিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, BCES, BECE, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। यस। আচ্ছা, আমরা শেয়ার মার্কেট আলোচনা করছি, তাহলে আমাদের বাংলাদেশে কয়টি শেয়ার মার্কেট আছে বলো তো দেখি। আমাদের বাংলাদেশে
দুইটা শেয়ার মার্কেট আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর হচ্ছে চিটাগাং চিটাগাং স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ একটু বড়, চিটাগাং স্টক এক্সচেঞ্জটা ছোট। আর প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আগে, আর চিটাগাং স্টক এক্সচেঞ্জ একটু পরে প্রতিষ্ঠিত হয়েছে। বি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সি। এটা হচ্ছে পুনরুচ্ছেদ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে ওরা কি কাজটা কি করে? এদের কাজ হলো যে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জের সঙ্গে সামগ্রিক যে আইন কানুন আছে তারা সেটা নিয়ন্ত্রণ করে। মানে মেইনলি শেয়ার বাজারটাই ওরা নিয়ন্ত্রণ করে। শেয়ার বাজার প্লাস হচ্ছে যে অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেসব প্রতিষ্ঠানগুলো অবশ্যই এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে পরিচালিত হয়, শেয়ার মার্কেটটা পরিচালিত হয়। আর অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, যারা ব্যাংক না কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দেয়, যেমন গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক তো ব্যাংকই, এবং বিভিন্ন সংস্থা আছে, আশা, তারপর হচ্ছে যে ক্ষুদ্র ঋণ যেসব আছে ওরা হচ্ছে ক্ষুদ্র ঋণে চলে যাবে, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে ওরা হচ্ছে ওই পার্টে চলে যাবে। আর অর্থনৈতিক প্রতিষ্ঠান যারা আছে তারা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে পরিচালিত হবে। তারপরে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, আমি যে বললাম যে শেয়ার বাজার যেমন মুদ্রা বাজার যেটা আছে, শেয়ার বাজারটা ওরা কন্ট্রোল করে। যে শেয়ার বাজারে একটা কোম্পানি যদি শেয়ার ছাড়তে যায় তাহলে তাদের কি পরিমাণ ক্যাপিটাল রাখতে হবে, তারা কি পরিমাণ ক্যাপিটাল লাগবে এবং কতগুলো শেয়ার বিক্রি করবে, তাদের শেয়ারের এগেইনস্টে কত হবে, মানে শেয়ারের এগেইনস্টে কত পাবো, কত অংশ লভ্যাংশ দিবে, সেই সব বিষয়গুলো এই বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন নির্ধারণ করে দেয়। তারপর হচ্ছে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ, সরি আমি এখানে লিখে দিয়েছি, বীমা উন্নয়ন কর্তৃপক্ষ। বীমা উন্নয়ন কর্তৃপক্ষটা হচ্ছে এখানে বি এস ই সি, বাংলাদেশ বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বীমা তো জানি যে আমাদের দেশে কি অনেক ধরনের বীমা আছে না, কিছুদিন পর পরে দেওয়া বাসা দেশে ভাই একটা করে দিয়ে একটা বীমা, জীবন বীমা করেন, অনেক বীমা প্রতিষ্ঠান আছে। তো এই বীমা এবং বীমার অনেক ধরনের টাইপস আছে, যে জীবন বীমা আছে, তারপরে ব্যবসায়িক বীমা আছে, নৌ বীমা আছে, অগ্নি বীমা আছে, যানবাহনের বীমা আছে, অনেক ধরনের বীমা আছে। সেই বীমা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 2010 সালে প্রতিষ্ঠিত হয়। 2010 সালে ওরা কি কাজ হলো কি, যেসব বাংলাদেশে যেসব বীমা প্রতিষ্ঠান আছে ওদেরকে রুলস এন্ড রেগুলেশন ঠিক করে দেয় এবং কি পরিমাণ কোন কোন স্কিম আনা যায় সেই সব বিষয়গুলো সকল নিয়ন্ত্রণ করে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তোমরা রিডিং করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আমি যেটা বললাম যে ক্ষুদ্র ঋণটা হচ্ছে যারা মাইক্রো ফাইন্যান্স এই অর্গানাইজেশন, যে ক্ষুদ্র ঋণ বা গ্রামের দিকে আছে না ওই যে সমিতি করে এবং কি ঋণ নেয়, সেসব ওইসব কোম্পানিগুলা বা ওইসব প্রতিষ্ঠানগুলা এই ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত, এবং ওইসব প্রতিষ্ঠানের সকল দেখভাল করে কারা, এই ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তাহলে আসো এখন আমরা এতক্ষণ আমরা বুঝতে পারছি যে কি নিয়ন্ত্রণ সংস্থা। তাহলে নিয়ন্ত্রণ সংস্থা তো বুঝতে প্রথমে কষ্টই হেডলিং দেখে তো বুঝে তারা কি করে, নিয়ন্ত্রণ করে। কাদের নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে কি বাংলাদেশের যত ব্যাংক আছে এবং অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠানগুলো আছে যারা ব্যাংক না কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেছে, যেরকম ফাইন্যান্সিয়াল ইস্যুট আছে, আইডিএলসি যেরকম আইডিএলসি আছে, তারপর ইউনিয়ন আছে, তারপর আরো অনেক এই ধরনের ফাইন্যান্স কোম্পানি আছে যারা কি করে, ঋণ দেয় বা ডিপোজিট নেয়। সেসব প্রতিষ্ঠান পরিচালনা করে কারা? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বাইরে যে তারা কোনো কাজ করতে পারবে না এবং অবশ্যই তাদের বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে। আর বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন তারা কি নিয়ন্ত্রণ করে? শেয়ার মার্কেটটা নিয়ন্ত্রণ করে। যে আমাদের শেয়ার মার্কেটের মধ্যে কোন কোন কোম্পানিগুলো পাবলিক লিমিটেড কোম্পানি বা কোন কোন কোম্পানিগুলো আসতে পারবে, কোন কোন কোম্পানিগুলো আসতে পারবে না, আসার জন্য তাদের কি কি নিয়ম নির্ধারণ ফলো করতে হবে এবং শেয়ার ছাড়ার পরে তাদের কি নিয়ম মানতে হবে, সেই সব বিষয়গুলো এই বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন দেখভাল করে বা নিয়ন্ত্রণ করে। বীমা উন্নয়নের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহজে বুঝাইতে তারা কি, বীমা যে কোম্পানিগুলো আছে বা বীমা আইন যেসব গুলো আছে কোম্পানিগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আর ক্ষুদ্র ঋণ দেখে এটা আমরা বুঝতে পারছি ক্ষুদ্র ঋণ আমাদের গ্রামের দিকে যে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো আছে, আশা আছে, তারপরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট আছে, সেসব বিষয় বা ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট ফাইন্যান্স যারা পরিচালনা করে সেসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে এই যে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
তাহলে আমরা এই একটা নিয়ন্ত্রক সংস্থা সমূহ সম্পর্কে বুঝতে পারছি এবং নাম দেখে বুঝে যাইতেছে যে কে কোন ধরনের প্রতিষ্ঠানকে পরিচালনা করছে। তাইলে এখন আসো আইন সমূহ সংক্ষিপ্ত ধারণা। যেহেতু আমরা আর্থিক বাজারের আইনগত দিকসমূহ পড়তেছি, তো অবশ্যই আমাদের এই আইন সমূহ সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে যে কোন আইন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন আইন কোন সাইটে ব্যবহৃত হচ্ছে। তোমরা বাসায় একটু বইগুলো একটু রিডিং ডিটেইলস পড়লে এইসব আইনগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এইসব আইনগুলোর উপর বেস করে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। তাহলে এক নাম্বার দেখো অংশীদারি আইন 1932 সালে। এই অংশীদারি আইন 1932 সালে প্রতিষ্ঠিত হয়। এই অংশীদারি আইন প্রতিষ্ঠিত হওয়ার পর ওরা কি করে যে তুমি যখন একটা অংশীদারি ব্যবসা করতে যাও, তাহলে আমরা কি জানি অংশীদারি ব্যবসা করতে গেলে কমপক্ষে কি করতে হবে, দুইজন সর্বোচ্চ 20 জন পার্টনার থাকতে হবে। ব্যাংকের ক্ষেত্রেও আরেকটা আছে, সেসব নিয়ম নীতি মেনে চলতে হবে। অংশীদারি ব্যবসায় কি, অংশীদারি ব্যবসায় কয়জন অংশীদার থাকবে, কে কোন ধরনের কতটুকু অংশীদার বা কতটুকু টাকা দিবে বা কতটুকু ব্যবসার মালিক হবে, পার্টনারশিপ নিবে, সেসব বিষয়গুলো অংশীদারি আইনের মধ্যে সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে। এবং ওই অংশীদারি ব্যবসা পরিচালনা করতে গেলে যেসব পদ্ধতি অনুসরণ করতে হয় সেসবগুলো সব এই অংশীদারি আইনে 1932 সালের আইনে সবগুলো দেওয়া আছে। যাতে অংশীদারি মুনাফা বন্টন কিভাবে করা হবে, তারপর মূলধন সংরক্ষণ কিভাবে করা হবে, সবকিছু এই অংশীদারি আইনে দেওয়া আছে। তারপর তুই আসলে কোম্পানি আইন। তুমি যদি কোনো কোম্পানি পরিচালনা করতে চাও, সেটা হতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি, হতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তোমাকে অবশ্যই যে কোম্পানি আইন 1993 সালে যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনটাকে ফলো করতে হবে। এবং সেখানে ডিটেইলস দেওয়া আছে যে তুমি যদি একটা কোম্পানি গঠন করতে যাও তাহলে তোমাকে এই নিয়মগুলা ফলো করতে হবে। বইয়ের মধ্যে তুমি যদি পড়ো তাহলে রিডিং সহজে পেয়ে যাবে। কোম্পানি আইন, কোম্পানি আইনের সংজ্ঞা বা কোম্পানি কি, কোম্পানির সংজ্ঞা, পরিচালক কয়জন হবে, তারপরে বোর্ড গভর্নিং বডিতে কি কি থাকবে, সব বিষয়গুলো এই কোম্পানি আইনে দেওয়া আছে। তিন হচ্ছে ব্যাংকিং কোম্পানি আইন। এখন তখন আমরা পড়তেছি কোম্পানি আইন, এখন হচ্ছে ব্যাংকিং কোম্পানি আইন, যে কি 1991 সালে প্রতিষ্ঠিত হয় ব্যাংকিং কোম্পানি আইন। যে তুমি যদি একটা ব্যাংক পরিচালনা করতে চাও বা একটা ব্যাংক যদি তুমি খুলতে যাও, তাহলে তোমাকে অবশ্যই ব্যাংকিং কোম্পানি আইনের আন্ডারে থেকে তোমাকে সবকিছু পরিচালনা করতে হবে। যেরকম কি আছে, আগে কি ছিল যে 500 কোটি টাকা বা 400 কোটি টাকা তোমাকে ডিপোজিট করে রাখতে হবে। কোথায়? এই যে মাদার ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে। তোমাকে তুমি যদি ব্যাংক খুলতে যাও অবশ্যই তোমাকে 400 কোটি টাকা ডিপোজিট রাখতে হবে, আদারওয়াইজ তোমাকে ব্যাংক খোলার অনুমতি দিবে না। সো এই সব বিষয়গুলো, এবং ব্যাংকের ক্ষেত্রে কয়জন ওনারশিপ মালিক থাকবে, এবং ব্যাংক কোন কোন কতগুলা ব্রাঞ্চ করতে পারবে কোন কোন এরিয়াতে, সব বিষয়গুলো অবশ্যই ব্যাংকিং কোম্পানি আইনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিতে হবে। তাহলে আর্থিক প্রতিষ্ঠান আইন, আমি আগেই বলছি যে ব্যাংকিং প্রতিষ্ঠান ছাড়াও অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে যারা কি করে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। যেরকম বলছিলাম আইডিএফসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, তারপর হচ্ছে ম্যারিটাইম ফাইন্যান্স, সেসব ফাইন্যান্স প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 সালে প্রণয়ন করা হয়। এই আইনের আওতায় থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। তো হচ্ছে বৈদেশিক বিনিময় আইন, বৈদেশিক মুদ্রা বিনিময় আইন বা যাই হোক বৈদেশিক বিনিময় আইন, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে, তুমি যদি মানি এক্সচেঞ্জের একটা বিজনেস করো অবশ্যই বৈদেশিক বিনিময় আইন ফলো রাখতে হবে। 1947 সালে যে আইন প্রণয়ন করা হয় সেটাকে তোমাকে ফলো করতে হবে। এবং তোমাকে অবশ্যই কি করতে হবে, ওইখান থেকে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে অথবা বাংলাদেশ ব্যাংক আছে মঞ্জুরি কমিশন, সেখান থেকে তোমাকে লাইসেন্স নিতে হবে। আদারওয়াইজ তুমি কি, তোমার কিন্তু পুলিশে ধরবে, কারণ তোমার এই বৈদেশিক মুদ্রা যে তুমি এক্সচেঞ্জ করবে, যে তুমি ব্যবসা করবে, যে আমি আরেক দেশ থেকে মুদ্রা কিনে বা অন্য দেশের মুদ্রা কিনে 2 দিন রেখে আবার যখন দাম কমে পারবো তখন বিক্রি করে দিব, তোমার যে বিজনেস তোমাকে অবশ্যই কি নিতে হবে, লাইসেন্স নিতে হবে। এবং এই বৈদেশিক বিনিময় আইনের যে সব ধারা আছে সেসব ধারা অবশ্যই তোমাকে ফলো করতে হবে। ধারাগুলো তোমরা বইতে যে আছে বইতে একটু রিডিং করলে পারবে। যেহেতু আজকে আমাদের অনলাইন ক্লাস, সেহেতু সব বিষয়গুলো আমরা এখানে আলোচনা করতে পারতেছি না। তোমরা বাসায় পাবে, যদি কোনো কোনো শব্দ নিয়ে পয়েন্টে তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আমি আনসার করার চেষ্টা করব। তারপর সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969 সালে, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, যে কি শেয়ার বাজারে বা শেয়ার বাজার জনিত যেসব এক্সচেঞ্জ করা হয়, বা শেয়ার বলতে কি মালিকানা হস্তান্তর, বা এটা আমরা পরে আসতেছি, তোমরা এখন বুঝবে না, পেছনে গিয়ে দিব। সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি, এই আন্ডারে যেসব বীমা প্রতিষ্ঠানগুলো, সরি, যেসব শেয়ার মার্কেটে যেসব কোম্পানিগুলো পরিচালিত হয় বা শেয়ার মার্কেটে এসে যারা তাদের মূলধনগুলো সরবরাহ করে, তারা অবশ্যই সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 69 সালে এটা মানতে হবে। তারপর হচ্ছে মানি লন্ডারিং আইন,
মানি লন্ডারিং আইনটাও তোমাকে ওই বৈদেশিক বিনিময় আইনের মতোই মানি লন্ডারিং আইন, এই আইনের অনেকগুলা দিক আছে, সেটা তোমরা অবশ্যই পড়বে যে কে কতটুকু মানি লন্ডারিং করতে পারবে বা কার ক্ষমতা কতটুকু, মানে একটা বিজনেস আনলে অন্য বিজনেস করবে সেই সব বিষয়গুলো অবশ্যই করা যাবে না। তারপর হচ্ছে হস্তান্তর যোগ্য দলিল আইন, যে কি তুমি যদি কোনো একটা প্রপার্টি হতে পারে, কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, তুমি যদি হস্তান্তর করতে চাও তোমাকে অবশ্যই কি একটা স্ট্যাম্প পেপার নিয়ে সেখানে লিখিত দিতে হয়, সেইখানে অবশ্যই তুমি কেন দিতেছো, কাকে দিতেছো, কতটুকু দিতেছো, সেসব বিষয়গুলো তোমাকে সেখানে লিখতে হবে। সো অবশ্যই হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 সালে যে আইন প্রণয়ন করা হয় সেই আইনের আন্ডারে থেকে তোমাকে এই একটা প্রপার্টি আরেকজনকে হস্তান্তর করতে হবে। আর লাস্ট আছে বীমা আইন। আমরা আগেই বলছি বীমা আইন 2010 সালে প্রতিষ্ঠিত হয় এবং বীমা আইনের কাজ কি, যে বীমা প্রতিষ্ঠানগুলো যারা যেভাবে পরিচালিত হচ্ছে তাদেরকে সুন্দরভাবে একটা কাঠামোর ভিতরে এনে যাতে বীমা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেই বিষয়গুলো বীমা আইনের মধ্যে দেওয়া আছে। আর বীমা প্রতিষ্ঠান করতে গেলে তোমাকে কোন কোন দিক ফলো করতে হবে সবগুলো তুমি এই আইনের মধ্যে পাবা। সো এই 9টা আইন তোমরা বাসায় একটু পড়ো এবং সেখানে বুলেট পয়েন্ট আকারে দেওয়া আছে যে কোন আইন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, এবং নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে কোন আইনটা কোন প্রতিষ্ঠান আর ব্যবসার জন্য গঠিত হয়েছে। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। আমরা অধ্যায় 2 মোটামুটি শেষ করে ফেললাম। আমরা নেক্সট ক্লাসে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।